শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তোমাদের সবাইকে। তো সামনে দুর্গাপুজো একদম কাছাকাছি, আর এই দুর্গাপুজোতে তোমরা সবাই হাসি খুশিতে থাকছো এটুকু আমি ধরে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যতই আনন্দ উৎসবে মেতে থাকি না কেন, আমাদের কিছু দায়িত্ব রয়েছে। যেহেতু তোমরা স্টুডেন্ট, যারা এই ওরা দেখছো, অ্যাজ এ স্টুডেন্টস দেখছো, অবভিয়াসলি তার মধ্যে থেকে আমাদের পড়াশোনা করতে হবে। আনন্দ, হাসি খুশি সবই থাকবে, তার মধ্যে দিয়ে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমি রয়েছি এই প্ল্যাটফর্মে, তোমাদের জন্য এন্টারলি থাকছি। হাসি খুশির মাঝখানে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। না হোক বই, একটু ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে যে পড়া থেকে বিমুখ না হয়েও আমরা শিখতে পারি যদি হাতে এই মোবাইল যেটা দিয়ে দেখছো, এটা দিয়েই হচ্ছে তুমি শিখতে পারবে। যার থ্রু থেকে তুমি দেখছো, যার মধ্যে দিয়ে তোমরা দেখছো এই প্ল্যাটফর্মে গ্রামার ক্লাস, যেখানে খুশি গিয়ে তোমরা কিন্তু এটাকে ওয়াচ করতে পারো, দেখতে পারো, শিখতে পারো। অ্যাট এনিওয়্যার, অ্যাট এনি টাইম তুমি শিখতে পারো। এটা তোমাকে বুঝতে হবে। আর কি, অবভিয়াসলি মাথায় রাখবে টেস্ট পরীক্ষা, আর টেস্ট পরীক্ষা তারপর ফাইনাল পরীক্ষা রয়েছে। এখন সম্পূর্ণ একটা মনোযোগের মধ্যে আমাদের হচ্ছে ক্লাসগুলো করতে হবে। চলো আমরা এত কথা না বলে ক্লাসটা শুরু করি। ক্লিয়ার? চলো। দেখো, এই গ্রামারটা খুব সহজ। দেখো এখানে কি করতে বলেছে, এটাকে ন্যারেশন করতে বলেছে। কি করতে বলেছে? ন্যারেশন। প্রথম বুঝতে হবে এটা কোন ন্যারেশনে আছে, বর্তমানে কোন স্পিচে রয়েছে। আমরা দুটো জানি, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। তো যখন কোনো বক্তা যখন কোনো বক্তব্য দিচ্ছে, তার অরিজিনাল অর্থাৎ আসল কথাটা যখন উল্লেখ করা আছে ইনভার্টেড কমার মধ্যে, সেটাকে আমরা কি বলছি? ডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? তো বক্তব্যটা কে দিচ্ছে? সি দিচ্ছে। দুই দিকের সেন্টেন্সটাকে ফলো করো। একটা হচ্ছে অ্যাসার্টিভ, বের হয়েছে, আর একটা দেখো ইন্টারোগেটিভ। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাসার্টিভ আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এই দুটো সেন্টেন্সকে আমাদের কি করতে হবে? ইনডাইরেক্ট স্পিচে আসতে হবে। তো প্রথম কাজ কি? প্রথম এই যে বক্তব্যটা দিচ্ছি, এর সাপেক্ষে আমরা একবার লিখবো, আবার এর সাপেক্ষে একবার লিখবো। তার মানে দেখাচ্ছে একবার এর সাপেক্ষে লিখতে হবে, আবার একবার এর সাপেক্ষে লিখতে হবে, আর মাঝখানে একটা কনজাংশন এন্ড বসাতে হবে। তাহলে তোমার চলো আমরা সলভ করি। একদম ইজি। সি সেড এর সাপেক্ষে ধরলে সি ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটা কি রয়েছে? V2। তাহলে সি সেড। হ্যাঁ, যদি এই ভার্বের পরেই যদি অবজেক্ট থাকতো তাহলে কিন্তু একটা চেঞ্জ আসতো। সেটা কি? সেড টু থাকলে তখন হতো টোল্ড। টেন্সের ক্ষেত্রে টোল্ড V2 তে রয়েছে। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা সেট V2 তে রয়েছে। ক্লিয়ার? তারপরে আমরা লিঙ্কার সাধারণ হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার দ্যাট বসাবো। ক্লিয়ার? চলো, এইখানে কিন্তু দ্যাট রয়েছে, তাহলে এই দ্যাটটাকে একটু বদল করে নিলে কি হবে? সার্চ থিং। এই ধরনের জিনিস অলওয়েজ। আচ্ছা বলো তো, এটা কোন টেন্সে রয়েছে ভার্বটি? ওয়ান। এই ধরনের জিনিস সর্বদাই ঘটে থাকে। তাহলে যেটা চিরন্তন ঘটে থাকে, মানে কেন চিরন্তন বলবো? এখানে যখন একটা ট্রেন ছুটে যায়, যদি সেই ট্রেনে আমরা থাকি, গাছপালাগুলো যেন দৌড়চ্ছে, এটা আমাদের মনে হয়, ঠিক কি না? তো এটা একটা চিরন্তন, যে চলন্ত কোনো বিষয়ের উপর যদি আমরা থেকে থাকি, অন্যান্য জিনিসগুলো চলতে থাকে, এটা একটা মানুষের ভাবনা, আর এটা ঘটেই থাকে, তাই এটা চিরন্তন সত্য হিসেবে
বলা হচ্ছে, তাই এখানে ভার্বের আর কোনো চেঞ্জ আমরা করছি না, তাহলে হচ্ছে অলওয়েজ হ্যাপিনেস। ক্লিয়ার? এরপরে কি and বসিয়ে দিলাম, and যে কনজাংশনটা বলেছে and, তাহলে and বসলো। এরপরে এর সঙ্গে এর কাজ কি করব, যেহেতু সি কমন নিয়ে নিয়েছি, তাহলে যেহেতু আমার এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, ইন্টারোগেটিভ সাইন রয়েছে, ইন্টারোগেশন সাইন রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, অলসো আস্কড, অলসো আস্কড হলো। তাহলে আস্ক কেন বসলো, কোয়েশ্চেনের জন্য। এরপরে এখানে একটা লিঙ্কার নিশ্চয় রাখতে হবে। আমরা ভালো করেই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দুই ধরনের লিঙ্কার দেখতে পাই। যদি WH ওয়ার্ড থাকে, WH ওয়ার্ড যদি থাকে তাহলে WH ওয়ার্ড বসবে, আর যদি না থাকে তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে, ইফ কিংবা ওয়েদার কথাটা নিয়ে আসতে হবে। তো সহজে বোঝানোর জন্য আমরা ইফ কথাটা নিয়ে এলাম। এরপরে কাজ কি, এটা প্রেজেন্ট টেন্স আছে, আমাদের কি করতে হবে, এই যে V2 এর জন্য আমাদের এখানে V2 তে পরিণত করতে হবে। মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্স পরিণত করতে হবে। ঠিক? তার মানে আমরা এখানে ডু বসিয়েছিলাম কেন, বা এখানে ডু আছে কেন, কারণ এর অক্সিলারি ভার্ব ছিল না বলে ডুটা এসেছে। তাহলে আমার যখন স্টেটমেন্টে চলে যাচ্ছে তখন আর ডু এর কোনো প্রয়োজনীয়তা নেই। সাবজেক্টটা কি, তাহলে ইউ। আচ্ছা, ইউ কে আমরা আই লিখতে পারি, হ্যাঁ কি না, লিখতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে এই আইটা টেক্সচুয়ালি ধরলে তখন আর আই না বসে হি বসবে। কেন, এই কথাটা ন্যারেটরকে বলেছে, তার মানে এই কথাটা হচ্ছে ন্যারেটরকে বলেছে, ন্যারেটরকে বলেছে, যার কারণে এখানে হি কথাটা বসছে। ঠিক আছে? এরপরে সি কে আমরা কি করব, V2, এই যে বলছে V2, তার মানে এখানে V2 অর্থাৎ সি থেকে সব হয়ে গেল animals solved। দেখো, she said that such thing always happens, সে বলল যে এই ধরনের ঘটনা সর্বদাই ঘটে, and এবং বলল and also asked, আরো জিজ্ঞাসা করলো বা জানতে চাইলো if he saw any animals, সে কোনো প্রাণী দেখেছিল কিনা। তার মানে if হচ্ছে কিনা অর্থে ব্যবহার করে, কিনা অর্থে ব্যবহার করা হয়। ক্লিয়ার? বাংলা সহকারে লজিক দিয়ে আমরা বুঝবো, অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে শোনো। এরপরে গ্রামারটা দেখো, ভয়েস চেঞ্জ। আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। আচ্ছা বলো তো এটা কি ধরনের সেন্টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করতে চলেছি? হ্যাঁ, এটা হচ্ছে দেখো এখানে সাবজেক্ট নেই। দেখো নেচারকে সাবজেক্ট ভাববে না, নেচারকে কি করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। আমরা এই যে লাইনটি একটি কবিতার অংশ পেয়ে থাকি। তো এইটা যে প্রকৃতি, গিভিং ওয়ার্ম, প্রকৃতি তুমি তাকে উষ্ণ রাখো। তার মানে প্রকৃতিকে কি করা হচ্ছে, প্রকৃতির উদ্দেশ্যে বলা হচ্ছে। তার মানে দেখো এখানে ইউ হচ্ছে উজ্জ রাখা হয়েছে, তার মানে হচ্ছে সাবজেক্ট উজ্জ আছে। আর আমরা জানি আমাদের যে সেন্টেন্সের প্রকারভেদ রয়েছে, সেই সেন্টেন্স প্রকারভেদের মধ্যে একটা সেন্টেন্স রয়েছে যাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এই ধরনের সেন্টেন্সের মধ্যে সর্বদাই দেখি সাবজেক্ট উজ্জ থাকে, আর সেটা সেই ধরনের, কিন্তু এটা হচ্ছে এই ধরনের একটা সেন্টেন্স। চলো এটাকে সলভ করি। যেহেতু নেচারকে সম্বোধন করা হয়েছে তার কারণে নেচারটাকে আগে লিখি। ক্লিয়ার? কমা দিয়ে দাও। এরপরে এইটুকু অংশটাকে ভয়েস করো কি দিয়ে, লেট ব্যবহার করি। লেট, আমরা লেটের ব্যবহার জানি, লেট মানে হোক, হোক অর্থে ব্যবহার করা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। তো লেটের একটা বিশেষ নিয়ম আছে, সেটা কি, সেটা হচ্ছে যে লেটের পরে যদি প্রোনাউন বসে তাহলে কিন্তু সে অবজেক্ট ফর্মে বসবে, কি হিসেবে, অবজেক্ট ফর্মে। আর যদি নাউন বসে তাহলে কোনো সেখানে যে অবজেক্ট ফর্ম আর সাবজেক্ট ফর্ম একই। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে যে অবজেক্ট ফর্মে বসবে, তার মানে আমার এই সেন্টেন্সের মধ্যে কোনটা অবজেক্ট বলো তো। আমি সর্বদাই বলে থাকি ভার্বের পরে যে ওয়ার্ডগুলো থাকে সেইগুলোই হচ্ছে অবজেক্ট। তবে বেছে নিতে হবে যে অবজেক্ট দুই রকমের হয়, একটা প্রাণীবাচক দিক থেকে অবজেক্ট থাকে, আর একটা বস্তুবাচক দিক থেকে অবজেক্ট থাকে। আচ্ছা যদি আমি দুটো ওয়ার্ড ধরি, হিম আর ওয়ার্ম,
তার মানে এদের মধ্যে কোনটা অবজেক্ট হতে পারে বলো তো? দেখ অ্যাবসলিউটলি আমরা হিম কে বলবো, ওয়ার্ড কে নয়। কেন? কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে গিভিং ওয়ার্ড। কারণ অবজেক্ট হতে গেলে আমাদের কি লাগবে? নাউন লাগবে, নাউন হতে হবে। দেখো এখানে প্রোনাউন যদি আছে তাহলে এটা দেখো প্রাণীবাচক, যার কারণে আমরা লেড হিমটাকে লিখে দেব, কারণ নিয়ম তাই, অবজেক্ট বসাতে হবে। ক্লিয়ার? এরপর কাজ কি? বি বসাও। আমরা তো জানি হেল্পিং ভার্ব আসবে ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ সেন্স করার জন্য, তাহলে বি নিয়ে আসা হলো। এটা কি হচ্ছে? V1 এ আছে, ওটা কি করতে হবে? V3 তে হবে, তাহলে কেপ্ট হবে। কি হবে? কেপ্ট। তাহলে এটা V3। ক্লিয়ার? এরপরে এই ভার্ব অ্যাডজেক্টিভ বসে ভার্ব সাবজেক্ট। নেচার let him be kept warm, প্রকৃতি তাকে উষ্ণ রাখা হোক। এরকম ভাবে আমরা খুব সহজে উইথ লজিক দিয়ে আমরা কি করতে পারি? ভয়েস চেঞ্জ গুলোকে সলভ করতে পারি। আচ্ছা এরপরে দেখো এই গ্রামারটি ভার্ব ফলো করো। they answered his questions differently, নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, খুব সহজ। পারবে তো নাকি? অবশ্যই পারবে। নেগেটিভ সেন্টেন্স করার জন্য তোমাদের কি রাখতে হবে? অর্থ সেন্টেন্সের মধ্যে নট রাখতে হবে, নেভার রাখতে হবে, অনেক রকমের রাখা যায়, ঠিক আছে? বিশেষ করে নট রাখতে হবে। তার মানে নট নিয়ে আসতে গেলে তার বিশেষ দিক আছে। কি দিক? দেখো নট রাখতে গেলে তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কিংবা ডু ভার্ব বা অ্যানাদার কোনো কিছু ভার্ব, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে দে অ্যানসার্ড each question different। আচ্ছা বলো তো এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে? মানে হেল্পিং ভার্ব আছে? নেই। তার মানে আমি যদি এখানে নট নিয়ে আসি, নট কোথায় বসবে? এই জায়গায় নিশ্চয়ই নট বসবে। কিন্তু দেখো এখানে নট বসাবো কি করে? সাপোজ আমি নট বসালাম, কিন্তু এখানে একটা প্রবলেম কি দেখা যাচ্ছে। দেখো এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব নেই, তার জন্য আমরা কি নিয়ে আসবো? ডু ভার্ব। তাহলে ডু নট হচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো এখানে কোন টেন্সে আছে? এই যে ভার্বটি কোন টেন্সে আছে? অ্যানসার্ড, অ্যানসার তো নেই, অ্যানসার্ড তার মানে কি V2 তে রয়েছে। তাহলে V2 তে রয়েছে মানে তার মানে একটা পরিবর্তন আসবে কার উপর? ডুর উপর। তখন ডুটা কি হয়ে যায়? তখন ডুটা ডিটি পরিণত হবে। তখন এই যে ভার্বটি তখন কিসে পরিণত হবে? V1 এ পরিণত হবে। আর তখন এটা কি হবে? V2 তে, তখন অ্যানসার। ক্লিয়ার? সাবজেক্ট, সাবজেক্ট বসিয়ে দেব। তাহলে they did not answer his questions differently। আচ্ছা বলো তো এটা কোন পার্টস অফ স্পিচে রয়েছে? অ্যাডভার্ব। যেটা দেখো ly যুক্ত আছে। তা এটাকে যদি আমি এরকম লিখি, ডিফারেন্টলি মানে কি? ভিন্ন হবে। তাহলে ইনডিফারেন্টলি হবে একই না? অবশ্যই হবে ইনডিফারেন্টলি। অভিন্ন ভাবে, ভিন্ন ছিল অভিন্ন ভাবে মানে কি? একই। এছাড়াও আরেকটা ওয়েতে লেখা আছে, সেটা হলো in the same way। এবার এটাও লিখতে হবে in the same way। তাহলে দেখো খুব সুন্দর করে they did not answer, তারা উত্তর দিল না, his questions, তার প্রশ্নগুলো, indifferently, অভিন্ন ভাবে মানে একই রকম ভাবে। অথবা তুমি লিখতে পারো in the same way, অথবায়ে উত্তর দিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এরকম ভাবে আমরা অ্যানালাইসিস করে এর প্রত্যেকটা গ্রামারের উদাহরণ সহকারে অর্থ সহকারে বুঝে নেব। তাহলে আমাদের পরীক্ষা হলে খুব একটা সমস্যা আসবে না। চলো নেক্সট গ্রামার দেখো। এই গ্রামারটা দারুণ একটা গ্রামার, যেটাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। যেটা হচ্ছে একটা পার্টিকুলার গ্রামার রয়েছে, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আর এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করতে খুবই সুন্দর লাগবে। আর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যদি শিখে নাও,
তাহলে তোমার যে মনের যে ভাবধারাগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারবে রাইটিং স্কিলে বা কথোপকথনে নানান ভাবে। চলো আমরা এটাকে সলভ করি। কি বলেছে, shall I compare the two a summer day? তোমরা নিশ্চয়ই জানো এই কবিতাটা, ভালো করেই জানবে। সনেট নাম্বার 18 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। চলো এটাকে সলভ করব। কি যে কম্পেয়ারটাকে নাউন ফর্মে বানানো, তার মানে বুঝতেই হবে কম্পেয়ারটা কোন ফর্মে রয়েছে, কোন স্পিচে রয়েছে। আগে বুঝিনি। চলো দেখো, পুরো সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবে এখানে হচ্ছে ভার্ব কোনটা, কম্পেয়ার মানে তুলনা করা, তুলনা। তাহলে এটা হচ্ছে তুলনা করা, তার মানে এটাই ভার্ব কন্ডিশন রয়েছে, ভার্বে রয়েছে। তাহলে ভার্বে V1 এ রয়েছে, শ্যাল রয়েছে, মডাল ভার্ব রয়েছে, মডাল ভার্ব। ক্লিয়ার? তাহলে এই চেঞ্জটা কিভাবে হবে? আচ্ছা, কম্পেয়ার মানে তুলনা, তাহলে এই নাউন ফর্মে কি হতে পারে? তুলনা ইংরেজি কি? কম্পারিজন। কম্পারিজন লিখতে পারি তো? কম্পারিজন মানে তুলনা, এর অর্থ কি? তুলনা। এটা তুলনা করা, এটা হচ্ছে তুলনা। ঠিক আছে, বেশ, এবার আমরা সলভ করব। আচ্ছা, shall I compare, আমি কি তুলনা করব? দি মানে অ্যাকচুয়ালি ইউ, অবজেক্ট ফর্ম। ঠিক আছে, আর এখানে সাবজেক্ট যদি হয় দাও, দাও মানে ইউ, ইউ মানে এখানে সাবজেক্ট ফর্মে রয়েছে। তার মানে দাও এটা হচ্ছে পলিটিক্যাল টার্ম, আর দি পলিটিক্যাল টার্ম, এই দুটোর আবার কি রয়েছে? ডিফারেন্স পয়েন্ট রয়েছে। এখানে ইউটা অবজেক্ট হিসেবে বসবে, আর এখানে ইউটা সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে shall I compare thee, আমি কি তুলনা করব তোমাকে, to a summer's day, একটি গ্রীষ্মের দিনের সঙ্গে আমি কি তুলনা করব? তার মানে কি তুলনা করব না, তাই তো এর বিবরণ নিশ্চয়ই তোমাদের জানা আছে, বলছি না, আমি ডাইরেক্টলি হচ্ছে গ্রামারের মধ্যে আসছি। আচ্ছা, আমি কি তোমাকে তুলনা করব? এটাই বলেছে, এটা এই অর্থে। shall I make a comparison, shall I make a comparison, আমি কি তুলনা তৈরি করতে পারি, আমি কি তুলনা বানাতে পারি? এখানে তুলনা বানানো বলতে কি আমরা ভালো করে বুঝবো। shall I make a comparison, আমি কি একটি তুলনা তৈরি করতে পারি of the, তোমার, to a summer's day। দেখো, shall I make a comparison of the to a summer's day, অর্থাৎ বলতে চাইছে যে আমি কি তৈরি করতে পারি a comparison, একটা তুলনা করতে পারি বা তুলনা বানাতে পারি of the মানে তোমার, to a summer's day, একটি গ্রীষ্মের দিনের সঙ্গে। প্রিয় ব্যাপারটা খুব সুন্দর করে আমরা সলভ করলাম, তার সঙ্গে অর্থটাও বুঝলাম। চলো নেক্সট গ্রামারটা দেখ। এই গ্রামারটা পজিটিভ মানে পজিটিভ ডিগ্রি বলে, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। এই পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করার আগে তোমাকে বুঝতে হবে যে এটা কোন ডিগ্রিতে রয়েছে। দেখো শর্টার দেওয়া আছে, তারপরে দ্যাট কথাটা ইউজ আছে, তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি সহজেই আমরা বুঝতে পারছি, কারণ এরকম একটা কনস্ট্রাকশন আমরা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে দেখতে পাই। এরপরে দেখো এই যে অংশটুকু যেটা জোড়া রয়েছে, আই অ্যাসিউর ইউ, আমি নিশ্চিত করতে পারি, নিশ্চিত বা জোর করে বলতে পারি দ্যাট তুমি, দ্যাট যে হিজ লোয়ার জ, লোয়ার জ, জ মানে কি? জ মানে চোয়াল, হিজ লোয়ার জ মানে চোয়ালকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, নিচের চোয়াল, ইজ শর্টার মানে ছোট, অধিকতর ছোট, দেন হিজ আবার, তার উপরের চোয়াল থেকে নিচের চোয়াল আছে। তার মানে এটা যদি চোয়াল হয় তাহলে এই অংশটা
আর একটা যে জল রয়েছে অনেকটা ছোট, এটা বড়, এটাকে বলা আপার, এটা হচ্ছে লোয়ার। ক্লিয়ার? তো আমরা এটা এই অংশটা আগে লিখে নেব, ঠিক আছে? দেখো, I assure you that, আমি নিশ্চিত করি তোমাকে বা জোর দিয়ে বলি তোমাকে যে লোয়ার জ, তার মানে দুটো জর মধ্যে কেউ কি করেছে, তুলনা করেছে। ক্লিয়ার? দুজনের সঙ্গে তুলনা করলে পেছনের অংশ, যেমন হিজ আপার জ। ক্লিয়ার? হিজ নট বসাও, নেগেটিভ নিয়ে আসতে হবে, ছোট করতে হবে, নট বসিয়ে শো বসে, তারপরে শটার পজিটিভ ফর্ম sword, as his lower, his lower। এরকম ভাবে আমরা কি করতে পারি, সলভ করতে পারি। দেখো, আমি নিশ্চিত করি তোমাকে যে দ্যাট মিন্স যে হিজ আপার জো, তার উপরে জয় কি, ইজ নট নয় সো শর্ট, এতটাই ছোট, as is lower, অর্থাৎ তার নিম্নের জলের মতোই, এতটা ছোট নয়, তার মানে বড়। তা এইরকম ভাবে আমরা গ্রামার সলভ করব। আর এই ক্লাসটি হচ্ছে 5th সেশন, 5th ক্লাস মিক্স গ্রামারে। তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। অবশ্যই মজা করো শারদীয় উৎসবে, তার সঙ্গে আমাদের পড়াশোনাও চালিয়ে যেতে হবে, তাই না? গ্রামার থেকে ভালো নাম্বার অ্যাচিভ করতে হবে। তোমরা সবাই জানো যে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাকে গ্রামারে একটু দক্ষ হতে হবে, এক্সপার্ট হতে হবে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা খুব সহজে তুমি ক্যাচ আপ করতে পারবে, খুব সহজে তোমরা সেই ল্যাঙ্গুয়েজে বলতে পারবে কিছু, লিখতে পারবে কিছু। আর গ্রামার হচ্ছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাকবোন, শিরদাঁড়া বা মেরুদণ্ড, এটা শিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ হ্যাভিং দিস ক্লাস।